হ্যাঁ, যদি সেদিনকে দেখি যে মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় বিচারপতি অন্য কেউ বসছে, তাহলে তো আমাদের যাওয়ার প্রশ্নই ওঠে না। বা ট্রাইব্যুনাল এরা যা বলেছে সেটাই থাকবে, এখানে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করবে না, এটাই অধিকাংশ হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই একটা লাইন বলার জন্য মাননীয় দীনেশ মাহেশ্বরী রিটায়ার করে গেল, আমাদের বক্তব্য শেষ, সেখানে যদি মামলাটা আবারও পিছিয়ে যায়, তাহলে আমাদের এই যে বিচারের প্রতি আমাদের ভরসা থাকে? সর্বোচ্চ আদালতের প্রতি কি আমাদের আস্থা থাকবে? আমরা দেখেছি যখন সরকারি কোনো কর্মচারী পাওনা ঘন্টা পায় না, অনেক টাকা ভজে যায় সরকারের কাছে, তখন আদালত কিন্তু, উচ্চ আদালত বা ট্রাইব্যুনাল কিন্তু তখন বলে যে এই যে টাকাটা ভজেছিল এর জন্য 8% ইন্টারেস্ট দিতে হবে। জিনিসপত্রের দাম বৃদ্ধি হলে আমরা যে পেনশন পাই, যারা রিটায়ার করেছে পেনশন পায়, তাদের পেনশনটা হ্রাস পায়, আর যারা বেতন পায় বেতনটা হ্রাস পায়। তার সমতাটা আনতেই তো ডিএ, এই বাস্তবটা তো বুঝতে হবে আমাদের। স্যার, একেবারেই যে ম্যারাথন শুনানি আমরা দেখতে পেয়েছিলাম, তার পরবর্তী দুদিনই আমরা দেখতে পেলাম বিভিন্ন কারণে, কোনো না কোনো কারণে এই মামলা হলো না। ডিএ মামলা, অতি প্রত্যাখ্যিত এই ডিএ মামলা, আপনাদের যেটা নিয়ে এত যুদ্ধ, সামনে সোমবার আবারও ডেট দেওয়া রয়েছে, আগামী 8 তারিখ। আপনারা কতটা আশাবাদী 8 তারিখের মামলা নিয়ে, আবারও যদি পিছিয়ে যায় কোনো অজ্ঞাত কারণে? হ্যাঁ, কন্টেম্প পিটিশন আমরা দায়ের করার পর যে পরবর্তীকালে মামলাগুলো বলতে গেলে এক প্রকার হয়নি। মাননীয় সঞ্জয় কারোল 25/3/25 তিনি এই মামলার থার্ড বেঞ্চ হিসাবে, মানে প্রথমে ছিল আমাদের দীনেশ মাহেশ্বরী, তারপরে ঋষিকেশ রায়, এবার মাননীয় সঞ্জয় কারোল, তিনি বলেছিলেন মামলাটা শুনবে। এবং সেই পরিপ্রেক্ষিতে তৃতীয় বেঞ্চ, পরপর দুটো তৃতীয় বেঞ্চ হয়ে যাওয়ার পর মামলাটি ঠিকমতো শোনাই হয়নি, কারণ তিনি একদিন উপস্থিত ছিলেন, আরেকদিন বলেছিলেন আমি মামলাটি এই 14ই আগস্ট মামলাটাই শুনব। মাফ করবেন, 14ই আগস্ট না, 14ই মে আমি শুনব। তো 14ই মে শুনেছিলেন তিনি, এবং সেদিন সরকারি আইনজীবী অভিষেক মনু সিংভি ছিল না বলেই মামলাটি একদিন পরেই 16 তারিখে দিল। এবং 16 তারিখে যে একটা কঠোর মনোভাব দেখালো আমরা লক্ষ্য করলাম, যে 25% ডিএ আগে দিতে বলেছে, তারপরে দেয়নি। তারপরে সেটা তো সরকার বিধি ভঙ্গ করলো, করার পর মামলাটা আবার শুরু হলো। তবুও মামলাটা নির্দিষ্ট সময় মতো শোনা হচ্ছে না। এখন সবাই জানে গত 1 সেপ্টেম্বর মামলাটা ছিল, এবং 2টো থেকে শুনবে বলেছিল, এবং মামলাটা একদম হাইডে রেখে, মানে 1 নম্বরে রেখেই শোনা হবে। সে মতো আমরা উপস্থিত হলাম গত 1 তারিখে সেপ্টেম্বর মাসে। কিন্তু সেই দিন আমরা সাপ্লিমেন্টারিতে 97-এ আমাদের মামলাটা ছিল। সাপ্লিমেন্টারিটা একদম আগের দিন প্রকাশ পায়। তা আমরা জানি যেহেতু 1 নম্বরে রেখে শোনা হবে, তাই আমরা জানি যে 100%ই মামলাটা শোনা হবে। কিন্তু মাননীয় সঞ্জয় কারোল বলল যে আজকে সাপ্লিমেন্টারি অনেকগুলো মামলা আছে, কিছু মামলা আমার শুনতেই হবে, তাই ডিএ মামলাটা যেহেতু পুরোটা পিরিয়ড শুনতে গেলে সময় লাগবে, আজ আমি শুনব না, আগামী 8 তারিখ সোমবার দিন এই মামলাটা, তিনি বললে আমার বেঞ্চ নেই, তথাপি মাননীয় যে পিকে মিশ্রেরকে সঙ্গে নিয়ে ওই দিন শুনবে, অর্থাৎ আগামী সোমবার। সেটা তো আমরা বারবার বলছি, যে ডিএ মামলাটা গুরুত্বপূর্ণ বলেই তো 28শে নভেম্বর 2022 থেকে দিনের পর দিন মামলাটা উঠছে, শোনা হয়নি। তার কারণ আমরা জানি না, সেটা একমাত্র জানবে সর্বোচ্চ আদালতে। এখন ঘটনাটা যেহেতু 8 তারিখে, আমরা স্বাভাবিকভাবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু গত পরশু দিন যে একটা টেন্টেটিভ যে লিস্ট বেরোয় ডায়েরি নম্বর দিয়ে, সেটাতে দেখলাম যে নোটে লেখা আছে যে সাবজেক্ট টু পারমিশন অফ অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ম্যাটার উইল বি লিস্টেড অন 8 তারিখ।
অর্থাৎ এর আগেও একটা দেখেছি যে মাননীয় সঞ্জয় কারোল ডিএ মামলার যে ফাইলটা চিফ জাস্টিসের কাছে পাঠিয়েছে এই 8 তারিখ যাতে মামলাটা এই দুজনের বেঞ্চে যাতে হয়। কারোল সাহেবের যে মামলাটা হোক সেটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। তিনি যার জন্য পারমিশনের আগেই কিন্তু আমাদের এই ডেটটা দিয়ে দিয়েছে এবং তিনি মনে করেছে নিশ্চয়ই চিফ জাস্টিস ওই 8 তারিখে মামলাটা শোনার জন্য অনুমতি দেবে এবং তারা শুনবে। সেই কারণেই আগে আমাদের ওই সব কথা বলেনি যে আমার ফাইল পাঠাতে হবে, তিনি যদি রাজি হন তাহলেই মামলাটা শোনাবে, এইসব বিস্তারিত বলেনি। তা এখন ঘটনাটা হলো সেই প্রেক্ষিতে আজ পর্যন্ত এখনও আমরা 100% শিওর হতে পারছি না যে আগামী সোমবার অর্থাৎ 8 তারিখে মামলাটা উঠবে কি উঠবে না। তাই আমরা ওয়েট করছি। আমরা এখন যে ডেলি কজ লিস্ট বেরোয় সেটা মোস্ট প্রবাবলি আগামীকাল বেরোবে। এই ডেলি কজ লিস্টে যদি দেখা যায় যে আমাদের মামলাটা 8 তারিখে আছে, সেই প্রস্তুতি নিয়েই আমাদের আগের দিন গিয়ে উপস্থিত হতে হবে। বেঞ্চ, যে বেঞ্চের কথা আপনি বললেন যে সেই দিন তাদের বেঞ্চ নেই, তো সেই ক্ষেত্রে যদি আবারও বেঞ্চ পরিবর্তন হয় আবারও তো মামলা পিছিয়ে যাবে। হ্যাঁ, যদি সেদিনকে দেখি যে মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় বিচারপতি অন্য কেউ বসছে, তাহলে তো আমাদের যাওয়ার প্রশ্নই ওঠে না। কেন? এই যে এর আগে মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় সন্দীপ মেহতা বসেছিল এবং সেখানে সরকারও বলেছে যে বেঞ্চ পরিবর্তন হলে মামলাটা তো আবার সম্পূর্ণভাবে শুনতে হবে, এটা নিয়ম। বেঞ্চ যদি পরিবর্তন হয় মামলাটা সম্পূর্ণভাবেই শুনতে হবে, কারণ মাননীয় বিচারপতি পিকে মিশ্র, প্রশান্ত কুমার মিশ্র মহাশয় মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে 4 দিন ম্যারাথন শুনানি করেছে, একদম ফুল বেঞ্চে। 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট। তারপরে এই যে ডিলে করার প্রক্রিয়াটা তো সরকার করবেই। আমরা তো 2 দিন বলবে, আর হ্যাঁ 2 দিন, এখন তো 2 দিন বলবে বলছে, এখন তো 2 দিন বলছে। সেদিনকে তো যে বলেছিল যেদিন 12 ওই যেদিন 7 তারিখ শেষ হয়ে গেল শুনানি, তখন বললো 10 থেকে 15 মিনিট আমার আর বলার বাকি আছে। তখন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল বললো এখন সময় নেই, অতএব আপনাকে নেক্সট দিন বলতে হবে, এবং 12 তারিখ সময় দিল, 12ই আগস্ট। কিন্তু 12ই আগস্ট তিনি আসছেন না। তিনি তথ্য পেয়ে গেল যে 10 থেকে 15 মিনিটের জায়গায় 2 দিন। দেখো ব্যাপারটা কি, ঘটনাটা হলো সরকার চাইছে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা তো সাধারণ কর্মচারী, ডিএ পাচ্ছি না, বেতন কম, সেক্ষেত্রে তার মানে কর্মচারী সমাজের কাছ থেকে চাঁদা তুলে সেই সুপ্রিম কোর্টের খরচা চালাতে হয়েছে, জানে পারবে না, হাত গুটিয়ে চলে আসবে। সেই ধারণাটা ভুল তো অবশ্যই, কারণ সরকার যতদিনই দেরি করুক না কেন, তা সেই কাজটা করছে কপিল সিব্বল। তা কপিল সিব্বলকে আমরা দোষ দেব না। সরকারি আইনজীবী সবসময় চাইবে তারা সরকারকে বাঁচাতে, কিন্তু এখানে সর্বোচ্চ আদালতের মাননীয় বিচারপতিরা সেটাকে ট্যাকেল করবে, এটাই তো নিয়ম। আপনি তো বলেছিলেন, আমি হলে কি, আপনি তো বলেছিলেন 10 থেকে 15 মিনিট, সেখানে এখন 2 দিন কী হিসাবে আপনি বলছেন? আপনি তো বলেছিলেন আগের যে বিষয়বস্তু নিয়ে বলবেন, এখন আবার দিনের পর দিন আপনি পিটিশন জমা দিচ্ছেন কেন? এই 62 পাতার একটা সাবমিশন করেছে, কেন করবে? এবং সেটা 2 তারিখে করেছে। 2 তারিখে গিয়ে 1 তারিখে মামলা ছিল, পরের দিনে আবার 2 তারিখে গিয়ে একটা জমা দিয়ে এসছে। এখন এগুলো সম্পূর্ণ নির্ভরতা করছে একদম, মানে 2 বিচারপতির উপর নির্ভর করছে যে তারা কপিল সিব্বলকে 2 দিন সময় দেবে কি 3 দিন সময় দেবে, না ওই 10-15 বড় জোর 8 ঘন্টা সময় দেবে। যেখানে ম্যারাথন শুনানি করলো, এখন যদি 2 দিন বলে, তাহলে তো আমাদের আইনজীবীদের তো বলার সময় দিতে হবে।
তাহলে আমাদেরও যদি আরও 2 দিন সময় লাগে, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা মামলাটা চালাবো কীভাবে? অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আমরা তো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি, সে কারণেই একটা হতাশা জন্মিয়েছে। কিন্তু আমরা কিন্তু পরিশ্রমকে ভয় পাই না। এখন দেখা যাক আগামীকাল যে লিস্ট বেরোবে, ডেলি কজ লিস্ট, সেই কজ লিস্টে যদি মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় বিচারপতি প্রশান্ত মিশ্র থাকে, তাহলে আমরা সেই সময় টিকিট কেটে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করব। আর যদি দেখি না আবার সেই সন্দীপ মেহতার বেঞ্চ বা আদার্স কোনো বেঞ্চ, অর্থাৎ মামলাটা কি ডিটারমিনেশন চেঞ্জ করার একটা প্রক্রিয়া হচ্ছে, সেটা জানি না। কারণ হাইকোর্টে এইটা সচরাচর হয়, এটা নিয়ম। আমাদের এই হাইকোর্টে প্রচুর বেঞ্চ ঘুরেছে, ডিটারমিনেশন চেঞ্জ হয়ে গেলেই আর একটা বেঞ্চে চলে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই যে ডিটারমিনেশন চেঞ্জ কিন্তু হয়নি, রিটায়ার করেছে মাননীয় দীনেশ মাহেশ্বরী, রিটায়ার করেছে, বেঞ্চ শেষ হয়ে গেছে, কিছু মানে ডেভেলপ কিচ্ছু করেনি। ঋষিকেশ রায় রিটায়ার করেছে, বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে। এখন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এসছে। সঞ্জয় কারোল ডিএ মামলাটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে বা তার অবসর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চলা উচিত। তাহলে এখন মাননীয় সঞ্জয় কারোল যেখানে ম্যারাথন হিসেবে 4টে শুনানি তার শেষ, আমাদের বক্তব্য শেষ, সেখানে যদি মামলাটা আবারও পিছিয়ে যায়, তাহলে আমাদের এই যে বিচারের প্রতি আমাদের ভরসা থাকে? সর্বোচ্চ আদালতের প্রতি কি আমাদের আস্থা থাকবে? আস্থা হারাচ্ছেন আপনারা তাহলে? আস্থা হারাবার তো যথেষ্ট কারণ আছে। কারণ এইটা একটা এসএলপি, আমরা এসএলপি দেখেছি, এসএলপিটা গ্র্যান্ড হবে কি হবে না এটাই সাধারণত থাকে। অ্যাডমিশন যদি হয়ে যেত, তারপরে যদি মামলাটা চলতো, সেটা একটা ব্যাপার। এখনও কিন্তু মামলাটা অ্যাডমিশন স্টেজে আছে, সেই অ্যাডমিশন স্টেজে আছে। আমরা দেখেছি যে এই এসএলপি মাননীয় বিচারপতিরা, আমরা তো দেখেছি মাননীয় দীনেশ মাহেশ্বরী বাহাত দিয়ে ফাইল তুলে ডান দিক দিয়ে ডান হাতে বলছে যে ম্যাটার ইজ ডিসমিস, কেস ইজ ডিসমিস, হয়ে গেল। অর্থাৎ হাইকোর্ট বা ট্রাইব্যুনাল এরা যা বলেছে সেটাই থাকবে, এখানে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করবে না, এটাই অধিকাংশ হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই একটা লাইন বলার জন্য মাননীয় দীনেশ মাহেশ্বরী রিটায়ার করে গেল, মাননীয় ঋষিকেশ রায় রিটায়ার করে গেল, কিন্তু তারা বিন্দু মাত্র সুর। তাহলে কি আস্থাটা থাকে? কে বলবে আস্থাটা থাকে? মাননীয় সঞ্জয় কারোলের প্রতি আমাদের এখনও কিন্তু কিছুটা আশা আছে, এর মধ্যে কোনো কিন্তু নেই। কারণ তিনি বলেছিলেন শুনবে, তার সময়ে যে মামলাগুলো যেই প্রেক্ষিত হয়নি, তার একটা কারণ আছে, যথেষ্ট কারণ। এবং ওই যে গতদিন যে 11 তারিখ মামলাটা ডেট দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে 11ই সেপ্টেম্বর, সেই পরিপ্রেক্ষিতে মামলাটা 1 সেপ্টেম্বরে চলে আসলো। তাহলে আমরা ভাবলাম যে নিশ্চয়ই তাহলে এর গুরুত্ব বুঝেই 1 সেপ্টেম্বর করেছে, মামলাটার গুরুত্ব বুঝে। কিন্তু 1 সেপ্টেম্বর যদি না হয়ে থাকে, তাহলে তো সেটা আগে যদি আমাদের জানাতো, তাহলে আমাদের এই এত টাকাগুলো খরচা হতো না। আমরা তাহলে 8 তারিখে দিলে 8 তারিখেই যেতে পারতাম। এই তো অবস্থা। একেবারেই শেষ প্রশ্ন, যে 25% ডিএ দেওয়ার যে অর্ডার ছিল 6 সপ্তাহের মধ্যে, সেই বিষয়ে যে কন্টেম্পটি হয়েছিল, সেই কন্টেম্প অর্ডারের কি হলো? এখন ব্যাপারটা হলো এখানে এখানে ফান্ডামেন্টাল রাইট এবং কন্টেম্প, এই দুটোর বিষয়বস্তু নিয়ে আলোচনাটা হচ্ছে না, বা আমরাও করতে চাইছি না। মাননীয় বিচারপতিরাও কিন্তু কন্টেম্পটা সরকারের পক্ষে একদম পরিষ্কার পেয়েছে। আমরা যদি বলি যে এরকম হচ্ছে, এর ব্যাপারে আলোচনা করুন, এই ব্যাপারে আপনারা আপনাদের বক্তব্য জানান, সেটার দিকে আমরা যাচ্ছি না। এবং এই 25%, এখন তো মামলাটা 100% নিয়ে শুনানি চলছে। অর্থাৎ এখানে
এখন 25% নিয়ে যদি কন্টেম নিয়ে যদি আমরা আলোচনা চাই, তাহলে তো আবার 100% নিয়ে পরবর্তীকালে হবে। আমরা সেটা চাইছি না। এখানে এসএলপির বিষয়বস্তু নিয়ে যেটা উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল দিয়েছিল যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে অ্যাজ পার সিপিআই অনুসারে, বছরে 2টো, পঞ্চম বেতন কমিশন, এখানে ষষ্ঠ বেতন কমিশনও নেই। এখানে মামলা যে বিষয়ে সে বিষয়ে নিয়েই সবসময় সর্বোচ্চ আদালতে যেতে হয়। এখন আমরা অতিরিক্ত কিছু বক্তব্য যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু মামলাটার গুরুত্ব হারিয়ে যাবে। আমরা চাইছি যে আগে এই যে মূল মামলা যেটা ট্রাইব্যুনালে করেছিলাম, তার পরবর্তীকালে হাইকোর্টে করেছিলাম, দুটো ক্ষেত্রেই আমাদের এই যে ডিএ যে আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, তার রায় পেয়েছি। তা সেটা যাতে বজায় থাকে, সেটাই সুপ্রিম কোর্ট আমাদেরকে বলে দিক। তাহলেই তো আমরা, সর্বোচ্চ আদালত যদি বলে দেয়, তাহলে সরকার বাধ্য হবে দিতে। আমরা তো সেইটুকুই চাই। অনেকে বলছে আপনারা কেন ইন্টারেস্ট চাইছেন না, আপনারা কেন ট্রান্সপোর্ট অ্যালাউন্স চাইছেন। আরে বাবা, এগুলো কেন চাইবো আমরা? এগুলো চাইলে পরে এইটার সঙ্গে এই যে ডিএ মামলার কোনো সম্পৃক্ত আছে? এখন ইন্টারেস্টের ব্যাপারটা এটা সম্পূর্ণভাবে সর্বোচ্চ আদালতের ব্যাপার। আমরা দেখেছি যখন সরকারি কোনো কর্মচারী পাওনা ঘণ্টা পায় না, অনেক টাকা ভজে যায় সরকারের কাছে, তখন আদালত কিন্তু, উচ্চ আদালত বা ট্রাইব্যুনাল কিন্তু তখন বলে যে এই যে টাকাটা ভজেছিল, এর জন্য 8% ইন্টারেস্ট দিতে হবে। সেটা সুমোটো দেয়। এখানে সুমোটো যদি দেয় যে আপনারা দেননি যেহেতু অতদিন থেকে, এই একটা ইন্টারেস্ট আপনাদের দিতে হবে। এটা একদম সরকারের এই সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করে। আর আমরা যদি ট্রান্সপোর্ট অ্যালাউন্স চাই, আমরা যদি সিটি কম্পেনসেশন অ্যালাউন্স চাই, তাহলে এটার সঙ্গে তো মামলার কোনো সম্পৃক্ত নেই, এটা তো আলাদা মামলা হবে। তাহলে আমরা ডিএটা চাইছি, যে ডিএটা, অর্থাৎ ডিএটা চাওয়ার যৌক্তিকতা তো আছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি হলে আমরা যে পেনশন পাই, যারা রিটায়ার করেছে পেনশন পায়, তাদের পেনশনটা হ্রাস পায়, আর যারা বেতন পায় বেতনটা হ্রাস পায়। তার সমতাটা আনতেই তো ডিএ। এই বাস্তবটা তো বুঝতে হবে আমাদের। আমরা শুধু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা এই ডিএটা যাতে একদম অ্যাজ পার সিপিআই অনুসারে মানে দেওয়া হয়, সেই ব্যাপারে মামলা করেছিলাম। আর যদি এই যে ফান্ডামেন্টাল রাইট কিনা বা ইন্টারেস্ট দিতে হবে কিনা, সেটা সর্বোচ্চ আদালতই ঠিক করবে। সেটা করতে পারে, ইন্টারেস্ট দিতে পারে, ইন্টারেস্টটা দিতে পারে, বলতে পারে। মৌলিক অধিকার কিনা সেটা হয়তো আর আসবে না, কিন্তু ইন্টারেস্টের একটা কিন্তু প্রবণতা থাকতে পারে সর্বোচ্চ আদালতে। সেটা কি করবে সর্বোচ্চ আদালতই জানে। আমরা সর্বোচ্চ আদালতের উপরই ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু ওর মধ্যে ঢুকছি না।